আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কি বলবো এতে? এর নির্লজ্জ, এদের মধ্যে কোন রকম মানবিকতা নেই। এরা হচ্ছে বলে না এহসান ফরামুশ। এত রক্ত দিয়ে ওদের আমরা স্বাধীন করেছিলাম। বাংলাদেশ ব্যাপারটা এতদিন ওই খিল্লি মিম কমেডির পর্যায়ে ছিল, কিন্তু এবার এই ব্যাপারটা যে আর কমেডির পর্যায়ে নেই সেটা অন্তত আমাদের বোঝাটা খুব দরকার। বাংলাদেশ এখন পুরোপুরি পাকিস্তানের মুঠোর মধ্যে চলে এসছে বললে ভুল হবে। তারা পাকিস্তানের কবজার মধ্যেই থাকতে চাইছে, এবং পাকিস্তান যেটা করতে পারেনি, এবার বাংলাদেশের সেনাবাহিনী ইউনূস প্রশাসনকে টুপি পরিয়ে পাকিস্তান সেই নিজের ইচ্ছাটাকেই এবার চাপাতে চাইছে বাংলাদেশের ঘাড়ে। আপনারা জানেন ভারতের সঙ্গে যতগুলো যুদ্ধ হয়েছে পাকিস্তান একেবারে লেজে গোবরে হয়ে হেরে গেছে। 1971-এর বাংলাদেশ যুদ্ধের কথা আপনারা প্রত্যেকেই জানেন, কিভাবে প্রায় 95,000 পাকিস্তানি সৈন্যকে প্যান্ট খুলে রেখে করাচিতে ফিরতে হয়েছিল। এবার পাকিস্তান সেই বদলাটা নিতে চায়, কিন্তু ধারে ভারে শক্তিশালী ভারতের বিরুদ্ধে আরো একটা সরাসরি লড়াই করার ক্ষমতা তাদের নেই। ফলে এবার বাংলাদেশকে বোকা বানিয়ে 1971-এর পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার এই বদলাটা, যেটাই 53 বছর ধরে পাকিস্তানের আর্মি নিজেদের মনের মধ্যে পুষে রেখেছে, সেটা এবার বাস্তবায়িত করতে চায়। পাকিস্তানের আর্মি ভারতের বিরুদ্ধে লড়ার জন্য বাংলাদেশের সেনাদের ট্রেনিং দেবে। যে বাংলাদেশের সেনাদের 1971-এ পাকিস্তানের আর্মিকে পরাস্ত করতে ভারতীয় সেনারা ট্রেনিং দিয়েছিল, সেই ভারতীয় সেনাদের বিরুদ্ধে এবার লড়বে পাকিস্তানের ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের সেনারা। কিন্তু তার আড়ালে কি হবে, সেনাদের ট্রেনিং এর আড়ালে কি হবে, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 1971-এ যারা বাংলাদেশ থেকে প্রাণ ভিক্ষা চেয়ে, ভারতের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে নিজেদের প্যান্ট খুলে রেখে ঢাকাতে করাচিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, তারা 53 বছর পর আবার বাংলাদেশের মাটিতে পা দিচ্ছে। ভালো করে ঘটনাটা বোঝার চেষ্টা করুন। ঠিক বাংলাদেশকে কোন পর্যায়ে কান ধরে টেনে নিয়ে যাচ্ছে তাদের পুরনো বাপ পাকিস্তান। 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ, যারা কয়েকদিনের মধ্যে ভারতীয় সেনার কাছে হেরে গিয়েছিল। ঠিক কি হচ্ছে এবার? 53 বছর পর পাকিস্তানের সেই পরাজিত আর্মি নিজেদের সেই হারের লজ্জা আরো একবার শোধরাবার সুযোগ পাচ্ছে বাংলাদেশকে এবার সামনে শিখণ্ডীর মতন খাড়া রেখে। তারা বাংলাদেশকে লড়াতে চায় ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে। যে ভারতের সেনা 1971-এ বাংলাদেশের সেনা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছিল পাকিস্তানের এক্কা খানের সেনাবাহিনীকে হারানোর জন্য, সেই সেনা এবার বাংলাদেশ বাহিনীকে ট্রেনিং দিতে আসছে। 180 ডিগ্রি ঘুরে গেছে বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের হাতে পড়ে। কি জানতে পেরেছি? বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লায় আসছে পাক সেনা। 53 বছর পর রাউলপিন্ডির সেনা অফিসারদের, প্রাক্তন সেনাকর্তারা পা দেবে পদ্মাপাড়ের বাংলাদেশে। মেজর জেনারেল পদমর্যাদার পাক সেনা অফিসাররা বাংলাদেশের ফৌজকে প্রশিক্ষণ দেবেন, এমনটাই জানা গেছে। বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে আগামী বছর 2025-এর ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ দেবে পাক সেনা। 1 বছর চলবে প্রশিক্ষণ, চলবে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে। বাংলাদেশের এই সেনা ছাউনিতে আছে ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের সদর দপ্তর। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সেনাবাহিনীতে মোট 10টা কমান্ড রয়েছে। পরবর্তী পর্যায়ে প্রতিটি কমান্ডেই কিন্তু প্রশিক্ষণ দেবে পাক ফৌজ। কতদিন ধরে বা কত বছর ধরে চলবে জানা নেই। আর এই জন্যই মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে ভোট করতে রাজি নয়। মোহাম্মদ ইউনূসের সরকার দুটো ঢিল মেরে দিয়েছে। এক, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ যে ছাত্র আন্দোলন প্রথমে কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হলো, তারপরে যেটা শেখ হাসিনা বিরোধী আন্দোলন হলো, তাদেরকে নিয়ে একটা দল করতে চাইছে যাতে সেই দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে। সেই পরিকল্পনা যদি ক্লিক না করে, তাহলে দ্বিতীয় প্ল্যান মোহাম্মদ ইউনূসের, যে পাকিস্তানের যেমন সামরিক শাসন চলে, নামেই প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা,
পাকিস্তানের আর্মি কিভাবে দেশটার দখল 1947 সালের 15ই আগস্ট থেকে নিয়ে রেখেছে আপনারাও জানেন। বাংলাদেশে এবার সেভাবেই সামরিক শাসন কায়েম করতে চাইছে মোহাম্মদ ইউনূসের সরকার, যার মাথা হিসাবে তিনিই থেকে যাবেন ক্ষমতায়। সেজন্যই এবার ভয়ঙ্কর এই পরিকল্পনা প্রথম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কারা দিল? সেনা প্রশিক্ষণের যে পরামর্শ, জানা গেছে যে পাক ফৌজের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসেদ মির্জা এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে। সরকার থেকে সেই প্রস্তাবের কথা জানানো হয় বাংলাদেশের আর্মিকে, এবং এই জেনারেল সাহির শামসেদ মির্জার এই প্রস্তাব, রাওয়ালপিন্ডির এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এবং তারপরই জানা গেছে যে বাংলাদেশের সমস্ত বাহিনীকে প্রশিক্ষণ দিতে তিনি পাক সেনা অফিসারদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। এবং এই ট্রেনিং শুরু করার আগেই পাকিস্তান থেকে এসেছে গোলা বারুদ। যেভাবে 2022 বা 2023 প্রতি বছর জেনারেলি স্বাভাবিকভাবে বাংলাদেশের সেনাবাহিনী ওই 10-12 হাজার গুলি গোলা বারুদ আমদানি করে, 2024-এ মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর 3 মাসের মধ্যে, যেখানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত খেতে পাচ্ছে না, ভারত থেকে চাল ডাল গম আলু পেঁয়াজ মশলা না গেলে খেতে পাবে না, সেখানে তারা পাকিস্তান থেকে প্রায় 3 গুণ প্রায় 40,000 রাউন্ড বুলেট গোলা বারুদ আমদানি করেছে। শুধু তাই নয়, 2000 রাউন্ড ট্যাঙ্কের গোলা, এবং সবচেয়ে যেটা ভারতের পক্ষে আশঙ্কার বিষয়, 40 টন আরডিএক্স আমদানি করেছে পাকিস্তান থেকে। সেনাবাহিনীদের প্রশিক্ষণ দেওয়ার নাম করে পাকিস্তানের আর্মি যে এভাবে বাংলাদেশের সেনাকে কবজা করে রোহিঙ্গা জঙ্গি এবং 20টা যে জঙ্গি মডিউল বাংলাদেশে এই মুহূর্তে অ্যাক্টিভ হয়েছে, তার মধ্যে 6টা প্রধান জঙ্গি বাহিনীকে যে পাকিস্তানের ফৌজি বাংলাদেশের মাটিতে ট্রেনিং দেবে, এটা বুঝতে আপনাকে কোনো সামরিক বিশেষজ্ঞ হতে হবে না। যে 6টা জঙ্গি দল শেখ হাসিনার সময় বাংলাদেশে নিষিদ্ধ ছিল, তাদের সদস্যদের, তাদের নেতাদের প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে, এবং সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়ার নাম করে সেই জঙ্গি নেতাদের, তাদের কর্মী সমর্থকদের যে প্রশিক্ষণ দেওয়া হবে, এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে। আর কি জানতে পারছি আমরা? পাক নৌসেনার সঙ্গে যৌথ মহড়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বাংলাদেশের নৌবাহিনীর সদস্য যারা আছেন, করাচিতে জামাই আদরে নিয়ে গিয়ে ট্রেনিং প্রথমে হয়েছে। এই মহড়ার পোশাকি নাম কি? আমন 2025। আমন মানে শান্তি। তার মানে কি বাংলাদেশে শান্তি এতকাল ছিল না? তাহলে এবার বাংলাদেশে শান্তি আনার জন্য পাকিস্তান চেষ্টা করবে। যারা নিজের দেশে শান্তি আনতে পারে না, যারা শুধুমাত্র একটাই টার্গেট ভারত, কাশ্মীর এবং অন্যান্য সীমান্তে জঙ্গি ঢুকিয়ে অশান্তির সৃষ্টি করে, তারা নাকি বাংলাদেশে শান্তি আনবে। করাচি বন্দরে ট্রেনিং হলো, বাকি ট্রেনিং গুলো হবে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের বন্দরে, চট্টগ্রামের বন্দরে। অর্থাৎ পাকিস্তান আর্মি যে এবার বাংলাদেশের আর্মিকেও দখল করতে চলেছে, সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং এটাকে আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা আছেন, প্রাক্তন সেনাকর্তা যারা আছেন, প্রাক্তন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যারা আছেন, তারা এটাকে একটা উল্লেখযোগ্য ভূমিকা বলে মনে করছেন। পাকিস্তান বাংলাদেশের এই সামরিক ট্রেনিং এর ঘটনা আমাদের উপমহাদেশে যে একটা উল্লেখযোগ্য ঘটনা, এর ফল যে সুদূর প্রসারী হবে সেটা প্রত্যেকে মনে করছেন। শেখ হাসিনা সরকারের আমলে লাস্ট 15 বছর পাকিস্তানের সঙ্গে কোন রকম সামরিক প্রশিক্ষণে যাওয়া হয়নি। বাংলাদেশের ফৌজ, বাংলাদেশের সেনা যায়নি। এমনকি ইসলামাবাদের একটি যুদ্ধ জাহাজ তৈমুর কিছুক্ষণের জন্য বাংলাদেশের বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল, শেখ হাসিনা সরকার সেটাও দেয়নি। আর এবারে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেই পাকিস্তানের সেনাবাহিনীর কর্তাদেরই ডেকে আনছেন, প্রাক্তন সেনাকর্তাদের ডেকে আনছেন বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবার জন্য। ভারতের সঙ্গে লড়াই হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কি বলছেন? বলছেন পাকিস্তানের টার্গেট আসলে বাংলাদেশের এই জঙ্গি বাহিনী এবং সেনাবাহিনীকে দিয়ে উত্তর পূর্ব ভারতের এই যে 7 সিস্টার 7টা রাজ্য, তাদেরকে মূল ভূখণ্ড থেকে আলাদা করতে বাংলাদেশকে বোরের মতন ব্যবহার করবে পাকিস্তান, যেটা পাকিস্তান বহু বছর চেষ্টা করেছে। 1947 সাল থেকে 1971 এই গোটা পিরিয়ডটা পাকিস্তান চেষ্টা করেছে ভারতবর্ষে ডিস্টার্ব করার জন্য, এই চিকেন স্নেকের ঘাড় মোটকে আলাদা করার জন্য, পারেনি। এবার বাংলাদেশকে একেবারে বোরের মতন সাজিয়ে
যদি এই চিকেন স্নেককে আলাদা করা যায় তারই চেষ্টা করছে পাকিস্তানের সেনাবাহিনী, যাদেরকে মদত দিচ্ছে বাংলাদেশের সেনা এবং মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। সত্যি এই লোকটা শান্তিতে নোবেল পেয়েছে? যে এত বড় অশান্তির পরিকল্পনা নিয়েছে, তাকে যারা শান্তিতে নোবেল দিয়েছে তাদেরকে অশান্তির নোবেল দেওয়া দরকার। আর কি জানতে পারছি, যেটুকু জানা যাচ্ছে বাংলাদেশে ইতিমধ্যেই জোর কদমে সক্রিয় হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং কট্টরপন্থীদের উৎসাহ দেওয়া দিচ্ছে ইসলামাবাদ। শিলিগুড়ি করিডোর দখলের মাধ্যমে ভারত ভেঙে দুটো দেশ দখলের স্বপ্ন দেখছে পাকিস্তান। অর্থাৎ যেভাবে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা করে ভারতের সেনা বাংলাদেশ বানিয়ে দিয়েছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, পাকিস্তান বহু বছর ধরে সেই একই কাজ করার চেষ্টা করছে। ভারতের এই উত্তর পূর্ব অংশ, পশ্চিমবঙ্গের উত্তর পূর্বে যে অংশটা রয়েছে ভারতবর্ষের, এই চিকেন স্নেক, ভারতবর্ষের এই উত্তর পূর্বের 7টা রাজ্যকে আলাদা করে নতুন একটা দেশ গঠনের চক্রান্ত পাকিস্তান বহু বছর ধরে চলে আসছে। এতদিন সেটা সম্ভব হয়নি। এবার মোহাম্মদ ইউনূস সরকারে আসার পর সেটাকেই, সেই স্বপ্নটাই আবার বাস্তব করার জন্য লেগে পড়েছে পাকিস্তান। আইএসআই পাকিস্তানের গুপ্তচর সংস্থা বাংলাদেশে সক্রিয় হয়েছে এবং কট্টরপন্থীদের উৎসাহ দেওয়া হচ্ছে। আগামী দিনে বাংলা, অসম, ত্রিপুরার সীমান্তে বাংলাদেশ লাগোয়া রাজ্যগুলোতে জঙ্গি নাশকতা বাড়বে, ছায়াযুদ্ধ চলবে। ফলে এই সেনার পাশাপাশি পাকিস্তানের আর্মি, রোহিঙ্গা জঙ্গি এবং এই যে 20টা সন্ত্রাসবাদী দল বাংলাদেশে অপারেট করছে, প্রধান যে 6টা দল, এবং তার মধ্যে সবচেয়ে যেটা ভারতের পক্ষে আশঙ্কার, যে আল কায়েদার বাংলা দল আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি, তাদের জঙ্গিদের প্রশিক্ষণ দেবে এই পাকিস্তানের সেনা, এমনটাই মনে করা হচ্ছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে 20শে ডিসেম্বর সশস্ত্র সীমা বল এসএসবি 61তম প্রতিষ্ঠা দিবসে শিলিগুড়ির সদর দপ্তরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখনই বুঝেছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির সদর দপ্তরে যাচ্ছেন, নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে। এতদিনে সেই বড় ব্যাপারটা বোঝা গেল যে উত্তর পূর্বে, এবং শুধু উত্তর পূর্বের রাজ্যগুলিতে নয়, পশ্চিমবঙ্গের উত্তরে যে সমস্ত জেলাগুলো আছে সেগুলোকেও সতর্ক করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এই সফর ছিল। বিএসএফ কে সতর্ক করা হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে রীতিমতো সেনা মোতায়েন করা হয়েছে, ভারতের জলসীমায় নৌবাহিনীকে সতর্ক করা হয়েছে। 2 মাসে পাকিস্তান থেকে অন্তত 2টি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে গেছে। এগুলো কোনোটাতেই সাধারণ পণ্য ছিল না, গোলা বারুদ চেয়ে পাঠাচ্ছে বাংলাদেশ, সাপ্লাই করছে ইসলামাবাদ। এবং সেই গোলা বারুদ যে ভারতের বিরুদ্ধেই ব্যবহার হবে, প্রথমেই এই উত্তর পূর্বের 7টা রাজ্যে ব্যবহার করা হবে, 7 সিস্টার্সে ব্যবহার করা হবে, একথা আর বলার অপেক্ষা রাখে না। ভুলে গেছে তারা ইতিহাস, ভারতবর্ষের উপকারের ইতিহাস তারা ভুলে গেছে। কিন্তু আমরা বারবার এই বেঈমান মূর্খ জাতটাকে তাদের দেশের নেতার বক্তব্য দিয়েই মনে করিয়ে দিতে চাই। শেখ মুজিবুর রহমান জাতির জনক কি বলেছিলেন অনেকবার শুনেছেন আপনারা, আরো একবার আপনারা দেখে নিন। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। আমার 6-7 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং টাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদেরও অবহেলিত আছে। তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য। চিরদিন আমরা তা ভুলতে পারবো না। এই পাক বাহিনী 1971-এ বাংলাদেশে কি নারকীয় অত্যাচার চালিয়েছিল আপনারা সবাই জানেন। এই যে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, যার নির্দেশে এই অত্যাচার চালানো হয়েছিল, তার নির্দেশে ছিল 30 লক্ষ বাঙালিকে খুন করে বাংলাদেশের এই লড়াইটাকে বন্ধ করতে হবে, যেটাকে বাধা দিয়েছিল ভারতের সেনা। জেনারেল টিক্কা খানের নির্দেশ ছিল বাংলাদেশের সমস্ত মেয়েদের গর্ভে পাকিস্তানের বাবাদের বীর্য যেন লুকিয়ে থাকে, যাতে পরবর্তীকালে এই বাংলাদেশকে করায়ত্ত করতে খুব সুবিধা হয়। সবাই জানে এই ঘটনা, এই ইতিহাস হয়তো ইতিহাসের পাতায় আপনারা দেখতে পাবেন না, এই ঘটনার কথা সমস্ত বিশেষজ্ঞরা জানে। তাদের ছেলেরাই
এই টিক্কা খানের খান সেনাদের খাটে যাদের জন্ম তাদের ছেলেরাই এখন বাংলাদেশের দায়িত্ব, এবং তারা চাইছে এবার ভারতের বিরুদ্ধে এই প্রতিবাদ করতে, ভারতের বিরুদ্ধে লড়াই করতে। যেভাবে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করে দেওয়া হয়েছিল, ভারত থেকে একটা অংশ 7টা রাজ্য আলাদা করে নতুন একটা দেশ গঠন করতে, এবং সেই স্বপ্নটা সফল করতে পাকিস্তান এবার বাংলাদেশকেই দাবার বোরে করেছে। 1971-এ এই পাকিস্তানের অপারেশনটার নাম ছিল অপারেশন সার্চ লাইট, যে সার্চ লাইটে গোটা বাংলাদেশ কেঁপে গিয়েছিল, নারকীয় অত্যাচার করা হয়েছিল মহিলাদের উপর। সেই সার্চ লাইটের আলোতেও অন্ধকার কাটেনি বাংলাদেশের এই কদিনের ঘটনা তারই প্রমাণ দিচ্ছে। বাংলাদেশের মুক্তি বাহিনী লড়াই শুরু করেছিল, ভারতের সেনাবাহিনী ঢোকার পর 13 দিনের মাথা নোয়াতে হয় ইসলামাবাদকে। ঢাকায় আত্মসমর্পণ করে প্রায় 95,000 পাক সেনা। সেই ছবি আপনারা প্রতিনিয়ত দেখেছেন। পাকিস্তানের বাহিনীও এই ছবিটা দেখলেই তাদের লজ্জা আরো দ্বিগুণ হয়ে যায়। এবং শুধু এই আত্মসমর্পণের ছবিটাই নয়, পাক সেনাদের ওই প্যান্ট খোলার দৃশ্য, যেভাবে পাক সেনাদের ক্ষমা করে তাদের প্যান্ট খুলে নিয়েছিল ভারতের সেনাবাহিনী, সেই দৃশ্য এই পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। আমি জানি না বাংলাদেশে যারা এইভাবে পাকিস্তানের সাপোর্টে ভারতের বিরুদ্ধে লড়ার চেষ্টা করছে তারা নিজেদের প্যান্ট বা লুঙ্গি বাঁচাতে পারবে কিনা। এবার কিন্তু শুধুমাত্র পাকিস্তানের সেনার নয়, এবার কিন্তু কোনো ঘটনা ঘটলে পাকিস্তানের সেনার পাশাপাশি বাংলাদেশের এই লুঙ্গি বাহিনীর লুঙ্গিও যে এভাবেই টেনে খুলে ছবি গোটা পৃথিবীতে দেওয়া হবে, সেটা এরা মনে হয় বুঝতে পারছে না। এই ছবিটা এদেরকে বারবার এই জন্য দেখাতে চাই, কিভাবে পাকিস্তানের সেনাবাহিনীর প্যান্ট খুলে দেওয়া হয়েছিল, একটা সেরিমনি হয়েছিল আত্মসমর্পণ, এবং এই প্যান্ট খোলার দৃশ্য গোটা পৃথিবীর মানুষ দেখেছে। তারপরে ভারতের দিকে আর চোখ তুলে তাকাতে পারে না পাকিস্তান। এই জন্য বাংলাদেশকে এবার বোরে করে, দাবার গুটির বোরে করে তারা ভারতের বিরুদ্ধে লড়াতে চাইছে। আইএসআই এই নিয়ে উদ্যোগ নিয়েছে, এবং তারপর দেখতেই পাচ্ছেন যে পাকিস্তানের সেনাকে ট্রেনিং এর জন্য ডেকে পাঠিয়েছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। অনেক কিছু এসে গেছে ইতিমধ্যেই, অফিসিয়ালি আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশ যা অর্ডার করেছিল। বাংলাদেশ হ্যাজ অর্ডার্ড 40,000 রাউন্ড অফ অ্যামুনিশন, বুলেট 40,000 বুলেট চেয়েছে। বাংলাদেশ হ্যাড অর্ডার্ড 12,000 রাউন্ডস অফ অ্যামুনিশন 2023-এ চেয়েছিল, এবার সেটা 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ অর্ডার্ড 2,000 রাউন্ডস অফ ট্যাঙ্ক অ্যামুনিশন, বাংলাদেশ ট্যাঙ্কের যুদ্ধ করবে, এই জন্য 2,000 গুলিগোলা চেয়ে পাঠিয়েছে, ট্যাঙ্কের যে গুলিগোলা পাকিস্তানের কাছ থেকে। এবং সবচেয়ে যেটা আশঙ্কার বিষয়, ওই যে বললাম, এরা তো সরাসরি যুদ্ধে ভারতকে কোনোদিন কিছু করতে পারবে না, 40 টন আরডিএক্স চেয়ে পাঠিয়েছে পাকিস্তানের কাছ থেকে। এবং ইতিমধ্যে এই 40 টন আরডিএক্স এসে গেছে। এই 40 টন আরডিএক্স কোথায় ব্যবহার হবে সেটা আপনারাও খুব ভালো বুঝতে পারছেন। ব্যাপারটা আর খিল্লি এবং কমেডির মধ্যে নেই, ব্যাপারটা এখন যুদ্ধের জিগিরের মধ্যে চলে এসেছে। যারা এখনো ভাবছেন যে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের মিডিয়া যুদ্ধ খেলাটা খেলছে, এই পশ্চিমবঙ্গের যে সমস্ত সেকুলাররা বাংলাদেশ থেকে নিজেদের মান সম্মান, বাড়ির নারীদের ইজ্জত বাঁচিয়ে এই দেশে চলে এসে এখন এই মিডিয়ার খবরগুলোকে শুধুমাত্র যুদ্ধ খেলা বলে দাগিয়ে দিতে চাইছে, তারা মনে হয় এই রিপোর্টটা এখনো দেখেনি, বা দেখার পরেও চুপ করে বসে আছে। পাকিস্তান যুদ্ধ খেলছে, এবং তারা শিশু বাংলাদেশকে দাবার বোরে বানিয়েছে ভারতের বিরুদ্ধে। সম্মুখ সমরে এরা দুটো দেশ একসঙ্গে মিলে চীনের সাহায্য নিয়েও ভারতের বিরুদ্ধে টিকতে পারবে না। এরা ওই ছায়া যুদ্ধ চালাবে, গেরিলা যুদ্ধ, যেটা পাকিস্তানে চালাচ্ছে, যেটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর থেকে কাশ্মীরে চালাচ্ছে পাকিস্তানের সেনা, সেটা এবার উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্যে চালাতে চাইছে পাকিস্তান, বাংলাদেশের মাথায় হাত রেখে। কি বলবেন আপনারা? পাকিস্তানের ট্রেনিং এ বাংলাদেশের সেনারা ভারতকে হারাবার মতন ক্ষমতা অর্জন করে নেবে? এই মূর্খ এবং বেঈমান বাংলাদেশিরা এটাও বুঝতে চাইছে না। তবে খেপে গেছেন আমাদের প্রাক্তন বিএসএফ কর্তারা। তারা বলছেন সত্যি আমাদের এবার নিজেদের উপর রাগ হচ্ছে, কেন এই বেঈমান মূর্খ দেশটাকে আমরা স্বাধীন করতে গিয়েছিলাম। প্রাক্তন বিএসএফ কর্তারা কি বলছেন দেখুন আপনারা। কি বলবো এতে, এর নির্লজ্জ, এদের মধ্যে কোন রকম মানবিকতা নেই। এরা হচ্ছে বলেন এহসান ফরামোশ, এত রক্ত দিয়ে ওদের আমরা স্বাধীন করেছিলাম, হ্যাঁ, আর সেই রক্ত এখন কালো হয়ে মাটির নিচে রয়েছে।
ওদের থেকে কোনো ওদের কথা মনে করিও না, কারণ আমি তখন আমার নিজের উপরে রাগ হচ্ছে যে আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট এভার, যে ওখানে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, এবং আমার হাতের উপরে আমার ছেলেরা যখন ওরা স্নাইপার দিয়ে মারলো, সেই রক্ত আমরা দুজনে আমার 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 কোম্পানিতে অন্তত 5 জন মারা গেছে, তাদের জন্য রক্ত দিয়েছিলাম। এই হচ্ছে এখন পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ জিগির ভারতের বিরুদ্ধে। উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্য এখন পাকিস্তানের টার্গেট। 1971-এর বদলা তারা নিতে চায়, যেভাবে তাদের দেশ থেকে বাংলাদেশকে আলাদা করে দিয়েছিল ভারতের সেনাবাহিনী ভারত, ঠিক উত্তর পূর্ব ভারতকে আলাদা করে পাকিস্তান সেই বদলাটা নিতে চায়। নিজেদের ক্ষমতা নেই, নিজেরা এখন ভিখারি হয়ে গেছে। আপনারা দেখেছেন কিভাবে সামান্য আটার জন্য ভিখারিরা মারপিট করছে। একটা ভিখারির দেশ আর একটা ভিখারির দেশ, যাদেরকে ভারতের ছাড়া গতি নেই। ভারত চাল ডাল গম আলু পেঁয়াজ মশলা রসুন ছাড়া খেতে পাবে না, তাদেরকে যুদ্ধ জিগির তুলিয়ে ভারতের বিরুদ্ধে লড়াতে চাইছে। যুদ্ধ লাগলে কিন্তু এই যে ব্যবসা বাণিজ্য চলছে, 7 দিন আগেও টন টন চাল গেছে, গম গেছে, আলু পেঁয়াজ গেছে, এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এই বাংলাদেশি মূর্খরা বুঝতে পারছেন। কি বলেন আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান।